হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট এক্সাম এবং তার সাথে টেকনিশিয়ান এক্সাম 2018 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন্স। যারা প্রথমবার ক্লাস দেখছো তোমাদের বলে দিচ্ছি, এখানে টোটাল 2018 সালে যে তোমাদের এএলপি এবং টেকনিশিয়ান এক্সাম হয়েছিল, টোটাল 30টা শিফটে পরীক্ষা হয়েছিল। সেই টোটাল 30 শিফট আমরা কমপ্লিট করব। এখন আমরা যে টপিকগুলো ডিসকাস করছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স। তো মনে রাখবে টোটাল যতটা কোশ্চেন্স তার মধ্যে 20 কোশ্চেন্স থাকবে জেনারেল সায়েন্স থেকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে ফিজিক্সের আবার 2-3টে ম্যাথও কিন্তু তোমাদের পড়তে হবে। এবং তোমাদের এই যে টোটাল যে কোশ্চেন্স গুলো আসে, তোমরা যদি জিজ্ঞেস করো যে দাদা কোন বই থেকে আসছে, তো এটা আসে এনসিইআরটি থেকে। এনসিইআরটির কোন ক্লাস? ক্লাস 9 এবং ক্লাস 10 যে টেক্সট বই আছে, সেই টেক্সট বই থেকে লাইন বাই লাইন তুলে তুলে তোমাদের প্রশ্ন দেয়। তো কেউ যদি ইংলিশ ভার্সনে প্রিপারেশন করো, তো তোমাদের তো এনসিইআরটি অ্যাভেলেবেল, মার্কেটেও কোনো না কোনো বই পেয়েও যাবে। প্লাস তুমি যদি গুগলে সার্চ করো যে এনসিইআরটি ইন ক্লাস 9 অ্যান্ড 10 প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার বলছি, 9-10 টেক্সট বই, তো ইউটিউবে গুগলে দেখবে পিডিএফও পেয়ে যাবে। তো যেখান থেকে হোক মোট কথা পড়ে নিও। ওকে, এবং যারা বেঙ্গলি মিডিয়াম তোমাদের জন্য আমি নোটস বানিয়ে দিচ্ছি, পড়তে থাকো। ওকে, তো আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, পিডিএফ, এই ক্লাসগুলো লাইভ লিংক এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। তো অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করে নেবে। তার সাথে আরেকটা রেলের জন্য আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ ছিল, টার্গেট রেলওয়ে গ্রুপটি 2021 নামে, তো সেটাতেও তোমরা জয়েন করে রাখতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিও। দেখো, তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে। জিকে এর জন্য এনটিপিসি সিবিটি 1 এর 60টা শিফটের 2400 এনটিপিসি জিকে, কারণ জিকে তোমাদের পড়তে হবে। তার সাথে জেনারেল সায়েন্সের জন্য রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা 2018 সালে হয়েছিল, তার 96টা শিফট, এবং এই যে এএলপি এবং টেকনিশিয়ান যে এক্সামটা হয়েছিল 30টা শিফটে, টোটাল 126টা শিফটে 3000 জেনারেল সায়েন্স উইথ এক্সট্রা ডিটেলস, এবং মোস্ট ইম্পর্টেন্ট 404টা ফিজিক্সের ম্যাথ। খুব ভালোভাবে এই নোটস দুটোর মধ্যে দেওয়া আছে। দুটো নোটস তোমরা জিকে প্লাস জেনারেল সায়েন্স মিলে কমপ্লিট করো। ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক, ভিডিও তোমাদের প্লেলিস্ট সমস্ত কিছু পেয়ে যাবে, অথবা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে কেউ যদি নোটস গুলো বাই করতে চাও, এই নাম্বারও তোমরা আমাকে মেসেজ করতে পারো। চলে আসি প্রথম প্রশ্ন, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বির সম্পূর্ণ হজম প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়? তো এটা মনে রাখবে, এটা আমাদের ক্ষুদ্রান্তে, স্মল ইন্টেস্টাইনে এটা তোমাদের কমপ্লিট হচ্ছে। এর সাথে মনে রাখবে, পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্ততে স্নেহ জাতীয় খাদ্য বা এই চর্বি জাতীয় খাদ্য সম্পূর্ণ পরিপাক হয়। এটা বারবার পরীক্ষায় দেয়। বস্তুর অবস্থা বা আকৃতি পরিবর্তনের ফলে যে শক্তি সঞ্চিত হয় তাকে কেমন ধরনের শক্তি বলে? দেখবে প্রতিদিন একটা করে এরকম টপিকে প্রশ্ন দিয়ে দিচ্ছে। এখানে মনে রাখবে, এটাকে বলা হয় স্থিতিশক্তি। এটা আমরা বেশ কয়েকদিন ধরে পড়ছি যে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি সমান পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি, প্লাস কাইনেটিক এনার্জি সমান হচ্ছে গতিশক্তি। তো এটা মনে রাখবে, পরীক্ষায় বারবার দিচ্ছে। এর সাথে তোমাদের বেশ কয়েকদিন আগের কোন একটা সেটে এটা দিয়েছিল, তো সেটা এখানে এক্সট্রা ডিটেলস আজকে অ্যাড করে দিয়েছি। যে স্বাভাবিক দৈর্ঘ্যের একটি স্প্রিং এর তুলনায় একটি সংকুচিত স্প্রিং অধিক শক্তি ধারণ করে, তার মধ্যে কারণ কি? তার মধ্যে থাকে স্থিতিশক্তি। তো স্থিতিশক্তি রিলেটেড এই প্রশ্নগুলো পরীক্ষায় দিচ্ছে, পড়ে নেবে খুব ভালোভাবে। নিম্নোক্ত উপাদানগুলির মধ্যে কোনটি বৃহৎ অণু তৈরি করতে একই উপাদানের অন্যান্য পরমাণুর সাথে বন্ধন গঠন করে এবং অন্যান্য ক্ষমতা ধারণ করে? তো সেটি হচ্ছে কোনটি? সেটি হয়ে যাচ্ছে কার্বন। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো, কার্বন হচ্ছে একটি অধাতু যা বিভিন্ন রূপ বা ফর্ম ধারণ করতে পারে, যেটা এই প্রশ্নেই দিয়েছে। এবং তার সাথে মনে রাখবে, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এবং কার্বনের সংকেত হচ্ছে সি। তো এটা মনে রাখবে। নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন সেই পরিবর্তন যেটা আগের অবস্থায় ফিরে যেতে পারে না। ওকে, তো অপশন গুলো দেখো এবং অ্যান্সার করো। কার্বন ডাইঅক্সাইড থেকে শুকনো বরফ তৈরি, মাখনের বিষাদ হওয়া, একটি প্লাটিনাম তারকে গরম করা, এবং লোহার চুম্বকীকরণ। তো এইগুলোর মধ্যে কোনটা রাসায়নিক পরিবর্তন? অ্যান্সার হয়ে যাচ্ছে মাখনের বিষাদ বা র্যান্সিডিটি হয়ে যাওয়া। কোনো খাবার যদি তোমার খারাপ হয়ে যায়, সেটা কি তার আগে অবস্থায় ফিরে আসতে পারে? কোনোভাবে ফিরে আসতে পারে না। তো সেটাই হচ্ছে তোমাদের। এবং বাকি যেগুলো রয়েছে দেখো, কার্বন ডাইঅক্সাইড থেকে শুকনো বরফ তৈরি করা, এটা তোমাদের ভৌত পরিবর্তন। প্লাটিনাম তারকে গরম করলে সেটাও ভৌত পরিবর্তন। লোহার চুম্বকীকরণ, এটা তোমাদের ভৌত পরিবর্তন হয়ে যাচ্ছে। অ্যালুমিনিয়ামের যোজ্যতা যদি 3 হয়, অক্সিজেনের যোজ্যতা যদি 2 হয়, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড। দেখো, এই ধরনের প্রশ্ন এলে একটু তোমাদের শর্ট ট্রিক্স বলতে পারো। তো অ্যালুমিনিয়াম এল, এবং অক্সিজেন হচ্ছে ও দিয়ে লিখে রাখলাম অক্সিজেন। তো অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 দিয়েছে। ওকে, এবং অক্সিজেনের যোজ্যতা কত দিয়েছে? 2। তো এই ধরনের প্রশ্ন এলে কোনাকুনি তোমরা যৌগটাকে সাজিয়ে নেবে। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড বলেছে, তো এটা হয়ে যাবে এ এল, এই 2টা এর সাথে যুক্ত হবে, এবং অক্সিজেনের সাথে ওর সাথে 3টা যুক্ত হবে, O3। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, Al2O3।
ওকে, এটা শর্ট ট্রিক, বাট পড়বে অবশ্যই, যে কোনো বই থাকুক। বললাম এগেন, এনসিইআরটি বই পড়লে খুব ভালো, অথবা যারা বেঙ্গলি মিডিয়ামে প্রিপারেশন নিচ্ছ, এনসিইআরটির ত্রিপুরা বোর্ডে তোমাদের এনসিইআরটি বই পড়ে, তো তারা বেঙ্গলি ভার্সনে তারা ওই সেই এনসিইআরটিটাকে বাংলাতে ট্রান্সলেট করেছে, তো সেই বইটাও পড়তে পারো যদি কোথা থেকে কালেক্ট করতে পারো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনসিইআরটি নয়, তো ওয়েস্ট বেঙ্গল বই পড়ে অতটা কাজে কাজে লাগবে, তবু অতটা মানে ওই লেভেলের কাজে লাগবে না যেটা এনসিইআরটি কাজে লাগবে, ঠিক আছে। সাধারণত অধাতুগুলি বহিঃকক্ষে ড্যাশ ইলেকট্রন থাকে, তো এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। ওকে, কালকে না কবে কোনো একদিন পড়িয়েছিলাম যে এগুলো হচ্ছে আমাদের মেটাল। ওকে, এবং এখানে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তোমাদের টেলোরিয়াম, পোলিনিয়াম, এগুলো হচ্ছে মেটালয়েড বা ধাতুকল্প। এবং এই সাইডে যেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে অধাতু বা নন মেটাল। এবার এখানে জিজ্ঞেস করেছে এই যে অধাতু যেগুলো দেখতে পাচ্ছ, এই যে অধাতু এগুলো এই সাইডে যেগুলো রয়েছে, এইগুলোর বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে। তো বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে, ফর এক্সাম্পল এখানে তোমার মনে করো কার্বন, কার্বনের বেশ কার্বন, সরি এই নাইট্রোজেন থেকে ধরলাম বা ফ্লোরিন থেকে ধরলাম, বেশ ফ্লোরিনটা বলছে ফ্লোরিন এফ। ওকে, ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার কত এখানে দেখো লেখা রয়েছে ছোট্ট করে 9। তো এটা যখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো তখন কি করবো, প্রথম কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, পরের কক্ষে সর্বাধিক 8টা ইলেকট্রন, তাহলে 2 8 10 হয়ে যাচ্ছে, এখানে 8 কটা 9টা, তার মানে 10, সরি 8 মাইনাস তোমাদের দুটো তো প্রথমে হয়ে গেল, সরি এক সেকেন্ড, 10 মাইনাস 9, এখানে কিছু গোলমাল হচ্ছে, এক সেকেন্ড, এখানে দেখো যে প্রথম কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকে, তাহলে 2 8 10, কিন্তু এখানে আছে কত 9, তো এখানে 7টা হয়ে যাবে, 7 আর 2 9 হয়। তো তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, 7টা। অপশন গুলোর মধ্যে দেখো কোথাও 7 আছে, এখানে একটা দেখতে পাচ্ছি। ওকে, এর আগে দেখো অক্সিজেন আছে, অক্সিজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে কত 8, তাহলে প্রথম কক্ষে সর্বাধিক 2টি থাকবে, বাকি পরের কক্ষে বাকি কটা পড়ে রয়েছে, ম্যাক্সিমাম থাকতে পারে 8টা, কিন্তু আর কটা পড়ে থাকবে 8টার মধ্যে যদি দুটো বাদ দাও তাহলে কটা 6টা। লাস্টের কক্ষে কতগুলো ইলেকট্রন হচ্ছে 6টা, এখানে দেখতে পাচ্ছি। ওকে, তার আগে কি রয়েছে নাইট্রোজেন, নাইট্রোজেনের কত অ্যাটমিক নাম্বার 7, প্রথম কক্ষে সর্বাধিক 2টি, বাকি কটা পড়ে রয়েছে পরের কক্ষে 5টি, তাহলে বাইরের কক্ষে বা সর্বশেষ কক্ষে কটা 5টা, তাহলে কোনটাতে মিলছে, অপশন সিটাতে মিলছে সবগুলো। এবং এগুলো আমরা যেটা করলাম এই যে তোমাদের অক্সিজেন, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, এগুলো সব কি হচ্ছে, এগুলো সব হচ্ছে অধাতু বা নন মেটাল। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে যে যে সমস্ত তোমাদের সাধারণত অধাতুগুলি বহিঃকক্ষে 5টা, 6টা, 7টা এবং 8টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, তাই অ্যান্সার কি হয়ে যাচ্ছে 5 6 7 8। এবং দেখো এখানে দেখো নিয়ন, নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, তো প্রথম কক্ষে সর্বাধিক 2টি, দ্বিতীয় কক্ষে সর্বাধিক 8টি, তো 8 দিয়ে 10 অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এর বাইরে কক্ষে কটা ইলেকট্রন, 8টা ইলেকট্রন, তাহলে 5 থেকে 8 পর্যন্ত বহিঃকক্ষে ইলেকট্রন থাকলে সেগুলো কোনটার মধ্যে পড়ছে, সেগুলো পড়ছে অধাতু। মেটালের ক্ষেত্রে কি হয়, মেটাল ফর এক্সাম্পল এটা হচ্ছে তোমাদের সোডিয়াম, সোডিয়াম। ওকে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তো প্রথম কক্ষে সর্বাধিক 2টি, দ্বিতীয় কক্ষে সর্বাধিক 8টি, আর বাকি কটা পড়ে গেল একটা, তার মানে যে এই যে 1, তারপরটা তাহলে 2, তারপরটা 3, এরকম ভাবে থাকবে। তো এইগুলো সব হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের মেটালের মধ্যে পড়ছে। ওকে, তো এটা একটু পড়বে, আস্তে আস্তে এগুলো সব তোমরা পারবে। তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে অ্যামমিটারের রিডিং কি দেখাবে, তো এটা একই প্রশ্ন, সহজ প্রশ্ন, তোমাকে ঘুরিয়ে দিয়েছে, তোমাকে বুঝতে হবে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, এটির 1/2 কমে যাবে। ওকে, তো এখানে দেখো সবার প্রথম আমরা একটা ফর্মুলা জানি যে ভি ইজুয়াল টু আইআর, এটা সবাই জানো যারা পড়ছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো বা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়েছো, তোমরা এটা পারবে। এখানে দেখো যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি পরিবাহী রোধ নির্ভর করে তার দৈর্ঘ্যের উপর এবং ক্রস সেকশনাল এরিয়া বা ক্ষেত্রফলের উপর, এবং এটি যে উপাদান দিয়ে তৈরি তার উপর। এবং তারের দৈর্ঘ্য যখন দ্বিগুণ হয় তখন তারের প্রতিরোধ ক্ষমতাও দ্বিগুণ হয়ে যায়, এটা তোমাকে জানতে হবে যে তারের দৈর্ঘ্য যখন দ্বিগুণ করা হয় তখন তারের প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্স যেটা সেটাও দ্বিগুণ হয়ে যায়, ফলে কি হয় কারেন্ট অর্ধেক হয়ে যায়। কিভাবে হয় সেটাই আমরা দেখবো। যে দেখো এটা কি দেখছি আমরা, ভি ইজুয়াল টু আই ইন্টু আর, আই কারেন্ট, আর রেজিস্ট্যান্স, ভি হচ্ছে ভোল্টেজ। তাহলে এখানে যদি অ্যামমিটার কি দিয়ে, অ্যামমিটার দিয়ে কি মাপা হয়, কারেন্ট মাপা হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আই ইজুয়াল টু ভি বাই আর। এবার কি এখানে আমি কি বললাম যে দৈর্ঘ্য দ্বিগুণ হলে তারের প্রতিরোধ ক্ষমতাও কি হয় দ্বিগুণ হয়ে যায়। এবার এখানে দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে, তাহলে রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে, দুগুণ হয়ে যাবে, তাহলে ভি বাই 2R হয়ে যাচ্ছে। ওকে, ইকুয়াল টু তুমি লিখতে পারো হাফ ইন্টু ভি বাই আর।
ওকে, তো আমরা প্রথমে জানতাম যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হচ্ছে, তাহলে ইকুয়াল টু লিখতে পারো হাফ ইন্টু ভি বাই আর এর জায়গায় তুমি আই লিখতে পারো, আই লিখলাম। তাহলে কি যে কারেন্টের কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, সেটাই আমরা এখানে বার করছি যে কারেন্টের কি হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। তো এগেন দেখো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এটা টাইপিং করে রেখেছি তোমাদের বুঝতে সুবিধা হবে। তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে ভি আই ডট বা নতুন কারেন্ট যেটা হবে সেটা কি হচ্ছে ভি বাই টু আর, যেটা বোঝালাম তোমাকে। ওকে, এগেন আই ডট ইকুয়াল টু কি হবে হাফ ইন্টু ভি বাই আর, এইটাই হাফ ইন্টু ভি বাই আর। ওকে, এইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি। তো প্রথমে আমরা কি পড়েছিলাম, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো তোমাদের সরি ভি বাই আর ইজ ইকুয়াল টু কি পড়েছিলাম, আই পড়েছিলাম এখানে। তো এই ভি বাই আর জায়গায় আই বসিয়ে দেবো, তাহলে হাফ ইন্টু আই। তাহলে নতুন যে কারেন্ট হয়েছে সেটা আগের কারেন্টের অর্ধেক হয়ে গেছে। তো সেটাই আমাদের এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে সিম্পল মুখস্থ করতে হবে যে তোমাদের দৈর্ঘ্য দ্বিগুণ করলে অ্যামিটারের রিডিং বা কারেন্ট অর্ধেক হয়ে যাবে। আবার একটি ফিজিক্সের ম্যাথ দিয়েছে, যদি 20 নিউটনের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর প্রয়োগ করা হয় তাহলে কি পরিমাণ ত্বরণ উৎপাদিত হবে। এগেন খুবই সহজ প্রশ্ন, এক লাইনের প্রশ্ন, তোমাকে জাস্ট একটা ফর্মুলা ইউজ করতে হবে, তাহলেই তুমি অ্যান্সার করতে পারবে। কি অ্যান্সার হয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিভাবে হচ্ছে, আমরা সবার প্রথম তো কি কি ডাটা দেওয়া রয়েছে সেটা দেখে নিই। ওকে, সবার প্রথম ওজন ডাব্লু ইকুয়াল টু কি হয় ভর ইন্টু ত্বরণ, এটা একটা ফর্মুলা জানি। ওকে, অথবা আর একটা ফর্মুলা জানি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স মানে হচ্ছে কি বল, তোমার মাস মানে হচ্ছে কি ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, এবার দেখো বল কত কেজি বলা রয়েছে, 20 নিউটনের একটি বল, তো 20 নিউটন। ওকে, ভর কত কেজি, 10 কেজি এখানে বলা রয়েছে 10 কেজি। অ্যাক্সেলারেশন বা ত্বরণ, ত্বরণ তোমাকে বার করতে হবে। তাহলে 20 ইকুয়াল টু যদি 10 ইন্টু এ হয় তাহলে এ ইকুয়াল টু লিখতে পারো 20/10, এ ইকুয়াল টু হচ্ছে কত 2, এবং ত্বরণের ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেরিয়ে গেল। ওকে, এবং এটা তুমি এরকম ভাবেও বার করতে পারো, যেটাতে খুশি, দুটো তোমাকে শিখিয়ে দিলাম, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে তুমি বার করতে পারো। নিম্নোক্ত কোন স্থায়ী কলাগুলির কোষ গুলো মৃত হয়, নিম্নলিখিত কোন স্থায়ী কলাগুলির কোষগুলো মৃত প্রকৃতির হয়। তো অ্যান্সার হয়ে যাচ্ছে স্ক্লেরেন কাইমা, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কি পরিমাপ করার জন্য পরমাণুর ব্যাসার্ধ ব্যবহার হয়, কি পরিমাপ করার জন্য পরমাণুর ব্যাসার্ধ ব্যবহৃত হয়, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে পারমাণবিক আকার। এখানে মনে রাখবে তার সাথে নিউক্লিয়াসের কেন্দ্র এবং একটি বিচ্ছিন্ন পরমাণুর বাইরের কক্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পারমাণবিক আকার বা অ্যাটমিক সাইজ, এটাও পড়বে। নেক্সট চলে আসি, নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবহন করে না, না লাস্টে বলেছে, তো এগুলোর মধ্যে কোনটা বিদ্যুৎ পরিবহন করে না, তো সেটি হয়ে যাচ্ছে গ্লুকোজ দ্রবণ, এটা কোন রকম কোনো বিদ্যুৎ পরিবহন করে না। অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। মোট 250 গ্রাম 5% ভর ভিত্তিক গ্লুকোজের দ্রবণ তৈরি করার জন্য যে পরিমাণ গ্লুকোজ লাগবে সেটি হচ্ছে কটা। তো তোমাদের ম্যাথ ভরে দিচ্ছে ফিজিক্সের ম্যাথের মধ্যে, অ্যান্সার কি হচ্ছে 12.5 গ্রাম। তো এটা সিম্পল ম্যাথ, তোমরা পারবে যে 250 গ্রামের মধ্যে 5%, তো 250 ইন্টু 5/10, তো কাটাকাটি করলে 12.5 গ্রাম। নিম্নলিখিত কোনটির কোনো একক নেই, তো এটা কোন চ্যাপ্টার থেকে, এটা দিয়েছে তোমাদের ইউনিট চ্যাপ্টার থেকে, আবার প্রশ্নকে দিয়েছে এগুলোর মধ্যে কোনটা ইউনিটলেস, তো কি অ্যান্সার হয়ে যাবে, তো অ্যান্সার হয়ে যাচ্ছে আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি, এটা হয়ে যাচ্ছে তোমাদের, এর কোন রকম কোনো একক নেই। এর সাথে মোস্ট ইম্পর্টেন্ট চাপ, চাপের এসআই একক হচ্ছে কি পাস্কাল, বারবার তোমাদের পরীক্ষা আসে, তো অবশ্যই এগুলো একটু মুখস্থ করবে। ক্ষমতার সূত্র হচ্ছে কি, ক্ষমতা বা পাওয়ার। ওকে, তো এখানে দেখো ক্ষমতা বা পাওয়ারের সূত্র হচ্ছে কার্য বাই সময়। ক্ষমতার সংজ্ঞা কি, ক্ষমতার সংজ্ঞা হচ্ছে যে ক্ষমতা হলো যে হারে কার্য করা হয়। ওকে, তো এখানে মনে রাখবে ক্ষমতায় একক হচ্ছে কি ওয়াট, এটাও মুখস্থ করবে, এটাও অনেকগুলো পরীক্ষা এসেছে, তো এটাও মুখস্থ করে নিলে। তো এই দুটো তোমাকে জিনিস মুখস্থ করতে হবে, ক্ষমতার সময় কি হয় কার্য বা কৃতকার্য বাই টাইম। জলবিদ্যুৎ শক্তির কেন্দ্রে কোন শক্তি সর্বশেষে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, একটা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানে নিম্নোক্ত কোন শক্তি সর্বশেষে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে গতিশক্তি। ওকে, তো জলবিদ্যুৎ কেন্দ্র টারবাইন ঘুরিয়ে, ফর এক্সাম্পল এটা মনে করো একটা ড্যাম, সরি কেমন একটা ছবি হয়ে গেল, তো এটা ড্যাম, ড্যাম থেকে এখান থেকে জল পড়ছে। ওকে, এখানে একটা টারবাইন লাগিয়ে দেওয়া হয়েছে, তো টারবাইন যখনই ঘুরতে শুরু করছে, ওকে জলটা টারবাইনের উপর পড়ছে, টারবাইনটা ঘুরতে শুরু করছে,
তার মানে কি এর মধ্যে রয়েছে গতিশক্তি। তো এই গতিশক্তিটাই পরবর্তীকালে তোমাদের কিসে এনার্জি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি বা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেই জন্য এখানে জিজ্ঞেস করেছে যে জলবিদ্যুৎ শক্তির কেন্দ্রে কোন শক্তি সর্বশেষে। তো যতক্ষণ না টারবাইনটা ঘুরছে, গতিশক্তি উৎপন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে না। তো এই জন্য এখানে তোমাদের গতিশক্তি হয়েছে। কিন্তু ড্যামের মধ্যে যখন জলটা জমা হয়ে রয়েছে তখন এর মধ্যে কি, তখন সেটা তোমাদের স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি রূপে রয়েছে। ওকে, তো এটাও পড়তে হবে, তোমাকে বুঝে সুঝে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যদি ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয়, একটি উত্তর লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তুকে স্থাপন করা হয়, তাহলে প্রতিবিম্বের কতটা দূরত্ব হবে। এগেন একটা ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে, ফর্মুলা না বুঝতে পারলে পরীক্ষায় এটা ছেড়ে আসতে হবে, কিন্তু যারা বুঝে যাবে তারা পরীক্ষায় করে আসতে পারবে। তো এই জন্য বারবার বলছি 3000 জেনারেল সায়েন্স পুরো কমপ্লিট করো, উইথ এক্সট্রা ডিটেলস কমপ্লিট করো, ফিজিক্স এর ম্যাথ গুলো ঘরে বসে প্র্যাকটিস করো। এখানে করিয়ে দিলাম, হয়ে গেল না হয়ে গেলো, তুমি ঘরে প্র্যাকটিস করলে না, তাহলে কিন্তু এই ফিজিক্স এর ম্যাথ কোনোদিন সলভ করতে পারবে না। এটা তোমাকে নিজে ঘরে বসে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে তোমার আয়ত্তে আসবে। কিভাবে করবো, সবার প্রথম অ্যান্সার হয়ে যাচ্ছে 20 সেন্টিমিটার। কেমন ভাবে আনবো, সবার প্রথম এখানে আমরা ডাটা লিখে নেবো। দেখো এইখানে কি বলেছে, উত্তর লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তুকে স্থাপন করা হয়েছে। যখনই উত্তর লেন্স থাকবে তখন তুমি মাইনাস নেবে, তো -20 সেন্টিমিটার। ওকে, এটা ইউ নিয়ে নিলাম, কত দূরে স্থাপন করেছে। ফোকাস দৈর্ঘ্য এফ কত দিয়েছে, 10 সেন্টিমিটার, সেটা লিখে নিলাম। এবং তোমাকে বার করতে হবে, কি বলেছে, তোমাকে বার করতে হবে প্রতিবিম্বটি কত দূরত্বে রয়েছে, তো সেটা আমরা ভি দিয়ে ডিনোট করলাম। ওকে, তো এখানে যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে 1/f ইজ ইকুয়াল টু 1/v মাইনাস 1/e। এবার দেখো এফ এর ভ্যালু হচ্ছে কত, 10, তো 1/10 লিখলাম। ভি এর ভ্যালু তো আমরা জানি না, তো ভি এর ভ্যালু বার করতে হবে, মাইনাস দিলাম। ইউ হচ্ছে কত, -20 সেন্টিমিটার, 1/20 ইকুয়াল টু কি লিখলাম, 1/10 ইকুয়াল টু 1/v। এবার দেখো এই একটা মাইনাস, এই একটা মাইনাস, তা মাইনাস মাইনাস কি হলো প্লাস, তাহলে 1/20। এগেন এইটা যখন হলো তখন আমরা এটাও লিখতে পারি যে এই 1/v ইজ ইকুয়াল টু, আমরা লিখতে গেলে কি পারি, 1/10 মাইনাস 1/20। ওকে, এইটাকে এইদিকে নিয়ে গেলাম। ওকে, তাহলে 10 আর 20 লসও কত হচ্ছে, 20 লসও হলো, 10 দুগুণে 20, 2 - 1, তার মানে হচ্ছে কি 1 এর 20 বেরোলাম। তো 1/v ইজ ইকুয়াল টু, যদি 1 এর 20 হয় তাহলে কোনাকুনি যদি গুণ করো তাহলে কি হয়ে যাবে, v ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। সেটাই তোমার দিয়েছে, তাই তো। তো অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। তোমাকে কোন ফর্মুলা জানতে হতো, এই ফর্মুলা জানতে হতো। আর কি জানতে হতো, যখন উত্তর লেন্স দেবে তখন ইউটা মাইনাস হতে হয়, বাস। যত প্র্যাকটিস করবে তত এই প্রশ্নগুলো সহজে করে আসতে পারবে। শুক্রাশয় উদর গহ্বরের বাইরের ড্যাশেতে অবস্থিত। তো শুক্রাশয় কোথায় রয়েছে, এটা রয়েছে উদয় গহ্বরের বাইরে অন্ডথলিতে অবস্থিত। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে পুরুষদের প্রাথমিক যৌন অঙ্গ কোনটা, শুক্রাশয় বা টেস্টিস। এর সাথে তোমাকে কি পড়তে হবে, যে প্রোস্টেস গ্রন্থি, এটা মূত্রথলির নিচে অবস্থিত, অলরেডি এটাও তোমাদের পরীক্ষা এসছে। এর সাথে তোমাকে কি পড়তে হবে, যে ডিম্বাশয় থেকে জরায়ু পর্যন্ত ডিম্বাণু বহন করে ডিম্বনালী। তো এগেন এগুলো একটু পড়বে, এগুলো দেখো সব তোমাদের এলপি পরীক্ষাতে রিপিট হয়েছে, তো একদম পুরো মুখস্থ চাই। নিউল্যান্ডের তার অষ্টক সূত্রতে ড্যাশটি তৎকালীন জ্ঞাত মৌলকে স্থাপন করেছিল। তো এই লাস্ট আগে 6টি ক্লাস যারা দেখেছো তাদের কাছে তো এটা সব থেকে সহজ প্রশ্ন। আমরা সবাই জানি যে টোটাল 56টা মৌল জ্ঞাত ছিল নিউল্যান্ডের অষ্টক সূত্রের সময়। এবং মনে রাখবে 1866 সালে জন নিউল্যান্ড, একজন ইংরেজ বিজ্ঞানী, তৎকালীন পরিচিত উপাদানগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস অনুযায়ী সাজিয়েছিলেন। এবং তিনি সর্বনিম্ন পারমাণবিক ভর যেটা হাইড্রোজেন, সেটাকে প্রথম মৌল দিয়ে শুরু করেছিলেন। এবং তার সময় জ্ঞাত মৌল ছিল 56, সেই জ্ঞাত মৌলটির নাম কি ছিল, সোডিয়াম। এটাও তোমাদের পরীক্ষায় এসেছে, পুরো মুখস্থ যায়। এবং কেমন ভাবে সাজিয়েছিল, অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর অনুযায়ী তিনি সাজিয়েছিলেন। নতুন উদ্ভিদের বংশবৃদ্ধিতে বিভিন্ন অঙ্গের কোষ পরিবর্তন করা বা বীর্য পরিবর্তন করাকে কি বলা হয়, তো এটাকে মনে রাখবে, এটাকে বলা হয় টিস্যু কালচার। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। ওকে, এগেন টোটাল আজ 19টা প্রশ্ন ছিল, একটা তোমাদের রেলওয়ের তরফ থেকে ক্যান্সেল করে দিয়েছিল কোশ্চেন, তো সেই জন্য সেটা অ্যাড করে দেওয়া নাই। তো আউট অফ 19 নিজে থেকে কত অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে কিনা সেটা একটু কমেন্ট করে জানিও। পারলে একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারো ভিডিওটা, তাহলে আমার একটু ভালো লাগে। এবং অবশ্যই একটা করে লাইক করে দেবে। তোমার লাইক কমেন্ট করলে তবে তো বুঝতে পারবে ভালো লাগছে না খারাপ লাগছে, কিছু না করলে তো বুঝতেও পারা যায় না। এন্ড চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে একটু শেয়ারও করে দিও। এগেন তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল আছে, এখন থেকে শুরু করো, পরীক্ষার আগে 2-3বার রিভিশন করো। তার সাথে রিসেন্টলি তোমাদের 2022 সালেও একটা গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, তো সেটারও ক্লাস যখন করাবো তার আগে তোমাকে মিনিমাম এগুলো কমপ্লিট করে রাখতে হবে, তবে গিয়ে ওই ক্লাসগুলো তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবে, ওইগুলো মক টেস্টের মতো করতে পারবে। ওকে, তো এই দুটো নোটসের
পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিও প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নোটস দুটি কেউ যদি বাই করতে চাও তো এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।